সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই। শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত অন্যতম একটি প্রবন্ধমূলক রচনা প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর লেখা নব সৃষ্টি। প্রথমেই আমরা কবি সম্বন্ধে কিছু কথা জেনে নিই। দেখে নেওয়া যাক কবি পরিচিতি। আজকের আলোচ্য পাঠ্যাংশ নব সৃষ্টির লেখক হলেন সৈয়দ মুজতবা আলী। বাংলা সাহিত্য জগতের প্রখ্যাত সাহিত্যিক ও ভাষাবিদ এই সৈয়দ মুজতবা আলী অবিভক্ত বাংলাদেশের শ্রীহট্ট জেলার অন্তর্গত করিমগঞ্জে 1904 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সৈয়দ সিকান্দার আলী। মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে স্কুল ছাড়েন। শান্তিনিকেতনে পড়া শেষ করে তিনি কাবুলের শিক্ষা বিভাগে অধ্যাপক হন। আফগান বিদ্রোহের সময় তিনি জার্মান থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন 1932 খ্রিস্টাব্দে। তারপর তিনি দেশে ফিরে আসেন। তিনি আরবি, ফার্সি, জার্মান সহ 15টি ভাষা জানতেন এবং তিনি ক্রমান্বয়ে ভাষাবিদ হয়ে ওঠেন। তার লেখা বিভিন্ন রচনার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ যেমন দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী খুব ইম্পর্টেন্ট, ময়ূরকণ্ঠী, শবনম, ধূপছায়া, টুটিমেম, হিটলার প্রভৃতি। তিনি নরসিংহ দাস পুরস্কারে সম্মানিত হন। তিনি ভ্রমণ কাহিনী, মানে কোথাও ভ্রমণ করতে গিয়ে তার অভিজ্ঞতা বর্ণনা করা, এগুলোকে ভ্রমণ কাহিনী বলে। এরূপ ভ্রমণ কাহিনী, উপন্যাস এবং রম্য রচনাতেও সমানভাবে পারদর্শী ছিলেন অন্যান্য জগতের মতোই, অর্থাৎ সাহিত্যের অন্যান্য শাখার মতোই। রাজা উজির নামক জাতের প্রবন্ধ গ্রন্থ, সেটাও অনেক জনপ্রিয় হয়ে ওঠে। কতনা অশ্রুজল 1378 খ্রিস্টাব্দে প্রকাশিত খুব জনপ্রিয় একটা উপন্যাস তাঁর লেখা। বহু গুণের অধিকারী এই সৈয়দ মুজতবা আলী মহাপ্রায়ণ ঘটে 1974 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি। আমাদের আজকের আলোচ্য পাঠ্যাংশ সৈয়দ মুজতবা আলীর লেখা নব সৃষ্টি শীর্ষক পাঠ্যাংশটির উৎস হল সৈয়দ মুজতবা আলীর লেখা চতুরঙ্গ নামক প্রবন্ধ গ্রন্থের মামদোর পুনর্জন্ম নামক অংশ। আমাদের আজকের আলোচ্য পাঠ্যাংশের মূল পাঠ্য আলোচনায় যাবার পূর্বে যে কয়েকটা পূর্বকথা না জেনে নিলেই নয়। যে আমরা ছোটোবেলা থেকে যেমন পড়ে এসেছি, জেনে এসেছি ভাষা কাকে বলে, ভাবপ্রদানের মাধ্যম। সেই ভাষার বিভিন্ন ভাগ আছে। আমরা যে ভাষায় বড় হয়েছি, বাবা মায়ের কাছ থেকে ছোটোবেলা থেকে যেই ভাষা শিখেছি, সেটা আমাদের মাতৃভাষা। এবং এই মাতৃভাষা ছাড়াও পৃথিবীতে নানান ধরনের ভাষা রয়েছে। এই যে প্রমুখ ভাষা, এই প্রমুখ ভাষার উৎস, বৈচিত্র্য, বিচিত্রতা এবং প্রাচুর্যতাকে কেন্দ্র করে ভাষার মৌলিকতা, যৌগিকতা প্রাধান্য পায়। এবং প্রভৃতি ক্ষেত্রে এই যে বাংলা ভাষার বা অন্যান্য ভাষার যে নিজস্ব শব্দ ভাণ্ডার, বা অন্য কোনো জায়গা থেকে বাংলা ভাষাকে কেন্দ্র করে দেখতে গেলে বাংলা ভাষা থেকে অন্য কোনো যে শব্দ আছে, সেই শব্দ থেকে শব্দ ধার করা বা ভাষা ধার করা, এই জিনিসগুলোকে কেন্দ্র করে বা এই সমস্ত সম্বন্ধে বাঙালির কী দৃষ্টিভঙ্গি, বাঙালির কী মতবাদ, বাঙালির সাহিত্যের কী মতবাদ, সেই সমস্ত জিনিসকে কেন্দ্র করে রচিত আজকে আমাদের নব সৃষ্টি। এবার আমরা সরাসরি ফিরছি মূল পাঠ্যের আলোচনায়। সবাই নিজের নিজের পাঠ্য বই খোলা দেখো এখানে বলছে নব সৃষ্টি সৈয়দ মুজতবা আলী। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। সংস্কৃত ভাষা হলো একটি প্রাচীন অকৃত্রিম ভাষা। এই সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। আত্মনির্ভরশীল মানে হলো যে নিজের উপর নির্ভর, অন্য কারোর উপর নির্ভর করে চলে না, অর্থাৎ স্বাবলম্বী। এখানে ভাষার দিক থেকে প্রাবন্ধিক অর্থাৎ লেখকের বক্তব্য যে সংস্কৃত ভাষা সম্পূর্ণভাবে নিজের উপর নির্ভর করেই চলে, তাই সংস্কৃত ভাষা হলো একটি আত্মনির্ভরশীল ভাষা। কোনো নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে। যদি কোনো নতুন ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, সেটা হতে পারে নতুন চিন্তা, হতে পারে নতুন অনুভূতি, ফিলিংস, বা অন্য কোনো কারণে, অন্য কোনো বস্তুর জন্য বা অন্য কোনো কারণে যদি নতুন শব্দের প্রয়োজন হয়, তখন সংস্কৃত ভাষা অন্য কোনো ভাষার কাছে গিয়ে তার ভাষা ধার করে বলে না। যেমন আমরা বলি না যে আমরা 1 কাপ চা খাচ্ছি, এই কাপটা একটা ইংরেজি শব্দ। তাই আমরা তাহলে আমাদের নিজেদের যে বাংলা ভাষায় মতামত প্রকাশ করতে গিয়ে আমরা কি করছি না, সংস্কৃত ভাষার ছাড়াও ইংরেজি ভাষা থেকে আমরা শব্দ ধার করছি।
ঠিক এই রকমটা সংস্কৃত কখনো করে না। সে কী করে, নিজের ভাণ্ডারে অনুসন্ধান করে এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কি না, যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কি না। পুরনো কোনো ধাতু বা পুরনো কোনো শব্দ যে কোনো কিছু দিই যাতে তাদের এই প্রয়োজনীয় শব্দটা নির্মাণ করা যায় কি না, সেটা দেখে সংস্কৃত শব্দ। সে কখনোই অন্য কোনো ভাষার ভাণ্ডারে গিয়ে খোঁজ করে না বা ধার নেয় না। তার অর্থ অবশ্য এ নয় যে সংস্কৃত কোস্মিন কালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি, করেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একদম খুবই মুষ্টিমেয়, সেটাই বলছি। নিয়েছে কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। সামগ্রিকভাবে বোঝা গেল সংস্কৃত ভাষা সব দিক থেকে একটা আত্মনির্ভরশীল স্বাবলম্বী ভাষা। প্রাচীন যুগের সব ভাষাই তাই। প্রাচীন যুগের যে সমস্ত ভাষার কথা আমরা পড়ি বা জানি, সমস্ত ভাষাই ম্যাক্সিমামলি সামগ্রিকভাবে আত্মনির্ভরশীল। হিব্রু, গ্রিক, আবেস্তা এবং ঈষৎ পরিবর্তিত যে সমস্ত শব্দ বা ঈষৎ পরবর্তী যুগের আরবীয় আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা কী হয়, এই সমস্ত ভাষাগুলো স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ নিজের উপর নির্ভরশীল। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। বর্তমান যুগের যে আমরা ইংরেজি ভাষা বা বাংলা ভাষা যেগুলো সম্বন্ধে আমরা জানি বা পড়ি, তা কখনোই আত্মনির্ভরশীল নয়। আমরা আমাদের প্রয়োজন মতো এবং অপ্রয়োজনেও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে, অপ্রয়োজনে, কারণে, অকারণে বিভিন্ন ভাষা থেকে শব্দ আমরা ইউজ করে থাকি। এখন আমরা বাংলা ভাষার সঙ্গে ইংরেজি ভাষার চলটাকে আরও বেশি মিশিয়েছি। আমরা যদি একটা বাক্য বলি, তার বলতে গেলে প্রায় 60% ইংরেজি হয়, 40% বাংলা থাকে। পাঠান মোগল যুগে আইন, আদালত, খাজনা, খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। আরবি ও ফার্সি থেকেও আমাদের বাংলা ভাষায় গৃহীত শব্দের সংখ্যা কোনো অংশেই কম নয়, সেটাই বলছেন লেখক এখানে। পরবর্তী যুগে ইংরেজি থেকে ইংরেজি মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি। বরাবরই আমরা নিতে থাকছি সেই সমস্ত শব্দগুলো অন্যান্য ভাষা থেকে নিয়ে আমরা কী করছি না, বাংলা ভাষায় বাংলা ভাষার মতো করে পরিবর্তন করে আমরা ব্যবহার করছি। বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর, সেই প্রশ্ন যুক্তিযুক্ত নয়। নিয়েছি এবং এখনও সজ্ঞানী আপন খুশিতে নিচ্ছি এবং শিক্ষার মাধ্যমরূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই। আমরা যে আমাদের যে শিক্ষার মাধ্যম বা প্রভৃতি ক্ষেত্রে যে আমরা বৈদেশিক ভাষাকে আরও কত প্রবলভাবে জড়িয়ে নিচ্ছি আমাদের জীবনযাত্রার সঙ্গে, তারই একটা মাত্রা এখানে সূচিত করলেন প্রাবন্ধিক ওরফে কবি লেখক। আলু, কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল, বিলেতি ওষুধ প্রায় সকলেই খান। আলু, কপি রান্নাঘরে আমরা ব্যবহার করে থাকি, বিলেতি ওষুধও আমরা সকলেই খাই, অনেকাংশেই ব্যক্তিরা খেয়ে থাকেন, সকলে আমরা না খেলেও। ভবিষ্যতে আরও নতুন নতুন ওষুধ খাবেন বলেই মনে হয়। এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নতুন আমদানিও বন্ধ করা যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য, আলু কিন্তু আমাদের দেশের বস্তু নয়। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে আমাদের দেশে এখন চাষ হয়, কিন্তু আলু প্রথম ভারতবর্ষে নিয়ে এসেছিল পর্তুগিজরা। কপিটাও সেক্ষেত্রে বিদেশ থেকে এসেছে প্রথম। ঠিক সেই রকমভাবে আমরা বিলেতি ওষুধেরও ব্যবহার করে থাকি, আমাদের অনেক মানুষেরই প্রয়োজনে ব্যবহার করে থাকি আমরা। নতুন আমদানিও বন্ধ করা যাবে না, এগুলো আমাদেরকে জীবনযাত্রার সঙ্গে চালিয়েই যেতে হবে। পৃথিবীতে কোনো জিনিস সম্পূর্ণ অসম্ভব নয়, একদম সত্য কথা। অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে। চেষ্টা তো আমরা যে কোনো কাজের ক্ষেত্রে করে দেখতেই পারি। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন এবং বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন এই শব্দগুলোর মধ্যে বিভাজন রেখা তৈরি করে একটা নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত করা। হিন্দি থেকে আরবি, ফার্সি থেকে ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য, যেটা বললাম যে হিন্দি থেকে আরবি, ফার্সি ও ইংরেজি শব্দ যে সমস্ত যেগুলো হিন্দি ভাষায় ঢুকে গেছে সেইগুলোকে বর্জন করে সম্পূর্ণ মৌলিক হিন্দি শব্দের প্রয়োগ। চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না, আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন। চেষ্টাটা যে করছেন, এই যে অন্য শব্দগুলোকে সরিয়ে দিয়ে একটা শব্দের মৌলিকতা সৃষ্টি করা, সেই চেষ্টার ফল হয়তো লেখক দেখে যেতে পারবেন না, কিন্তু লেখকের পরবর্তীকালে যারা তরুণ প্রজন্ম আসবে, আমরা দেখে যেতে পারবো বলেই লেখকের ধারণা। ফল যদি ভালো হয় তখন তার
তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন, ফল যদি ভালো হয় তখন তারা আরও চেষ্টা করবে। বলা বাহুল্য, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। আন্ডারলাইন করে রাখবে, খুব প্রশ্ন আছে এই জায়গা থেকে। নজরুল ইসলাম ইনকিলাব নয় এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন। বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দের ব্যবহার করতেন না। বেনামিতে লেখা অসাধু রচনায় চুটি আরবি ফার্সি শব্দের ব্যবহার করেছেন বিদ্যাসাগর। এই জায়গাটাও আমাদেরকে বুঝে নিতে হবে যে এই যে মহান মহান ব্যক্তিবর্গ, সাহিত্যের একদম অন্যতম নক্ষত্র প্রাণপুরুষ ব্যক্তিগণ, তারাও কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অন্যান্য বিদেশি শব্দের ব্যবহার করেছেন। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদি ঘোষণা করে আহাম্মুখী বলে মনে করতেন। জিহাদি ঘোষণা করাটা তার মতে আহাম্মুখী। এবং আলাল ও হুতুমের ভাষা বিশেষে উদ্দেশ্যে নির্মিত হয়েছিল, যেটা ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল, আলাল এবং হুতুমের, যেটা আলালের ঘরে দুলাল এবং হুতুম পেঁচা নকশা, এগুলোকে বলছেন। সাধারণ বাংলায় স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ্য যে স্থলে নিষ্প্রয়োজন, এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ অর্থাৎ প্রেমচাঁদ মুন্সি হিন্দিতে বিস্তর আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। এটা আমাদেরকে বোঝাতে চাইলেন লেখক এখানে, যে মহান মহান কবি, লেখক ওরফে একদম সাহিত্য জগতের অন্যতম উল্লেখ্য উজ্জ্বল নক্ষত্ররাও বিদেশি শব্দের ব্যবহার করেছেন নিজ নিজ ভাষায়। এ স্থলে আরেকটা কথা বলে রাখা ভালো, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর অবশ্যই নির্ভর করবেই, একদম যেটা বলেছেন যে বিষয়বস্তুর উপর নির্ভর করে অবশ্যই করবে। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত বহুল হবেই। পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনা ভাষা অনেকখানি হুতুম পেঁচা ঘেঁষা হয়ে যেতে বাধ্য। এখানে বোঝাতে চাইছেন যে আমরা কোন বিষয় সম্বন্ধে রচনা লিখছি বা কোন বিষয় সম্বন্ধে আমরা লিখছি তার উপর নির্ভর করবে ভাষাগুলো। এ স্থলে আরেকটা কথা বলে রাখা ভালো, আরেকটি কথা লেখক এখানে বলে যেতে চান ওরূপে প্রাবন্ধিক। রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে, যেটা বললাম, এবং সেক্ষেত্রে বলছেন বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক, তাতে আছে গাম্ভীর্য, বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে হচ্ছে চটুলতা। অর্থাৎ বিভিন্ন যে রচনা, তাদের রচনার বৈশিষ্ট্য, প্রাচুর্যতা, বিশেষতা অনুসারে ভাষার ভিন্নতা থাকে। বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভেতরে আরবি, ফার্সি এবং ইংরেজি প্রধান। বাংলায় যে সমস্ত ভাষাগুলো ঢুকেছে, অন্যান্য শব্দ ঢুকেছে, তার মধ্যে আরবি, ফার্সি, ইংরেজিগুলো প্রধান। যেমন আমরা পড়েছিলাম না সপ্তম শ্রেণীর ভাষা পাঠে গিয়ে তৎসম শব্দ, তদ্ভব শব্দ, বিদেশি শব্দ আমরা পড়িয়েছি, সেই জিনিসগুলোকে এখানে বর্ণনা করা হচ্ছে। সংস্কৃত শব্দ বিদেশি নয়, এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এখানে একটু বুঝে নেওয়া দরকার যে সংস্কৃত ভাষা তো সেভাবে বিদেশি নয়, আমাদের দেশেই ব্যবহৃত। আর পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ এই সমস্ত শব্দ বিদেশি হলেও এদের ভাষা খুবই কম, কাজে এইসব নিয়ে দুঃখিত হওয়ার বা চিন্তা করার কোনো কারণই। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন, সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। আমরা বাংলা ভাষা ছাড়া আমরা অন্য যে কোনো ভাষার আমরা চর্চা করি, সেগুলো আমাদের বাংলা ভাষাতে আসবেই, কারণ আমরা যেহেতু চর্চা করছি সেগুলোকে আমরা নিত্য নৈমিত্তিক জীবন চালনে ব্যবহার করব। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলা ভাষায় ঢুকেছে, এখনও আছে বলে অল্প বিস্তর ঢুকছে, যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করছেন কবি। সেই জন্য বলছেন আশা করতে পারি। স্কুল কলেজ থেকেই যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম প্রধান কারণ হলো বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন, এবং সংস্কৃত চর্চা যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে আমরা আমাদের প্রধান খাদ্য থেকে নাকি বঞ্চিত হব। কথক, কবি, প্রাবন্ধিক যাই বললেই না কেন তার মতে অবশ্য কথাটা আক্ষরিকভাবে সত্য এবং প্রাসঙ্গিকভাবেও সত্য। ইংরেজির বেলাতেও তাই। বিশেষ করে দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞান শব্দ আমরা চাই। যেমন ধরো রেলের ইঞ্জিন চালানোর জন্য প্রসঙ্গ আছে, সেক্ষেত্রে আমাদের রেলের ইঞ্জিন চালানোর জন্য সেভাবে কোনো বই বাংলায় রচিত নেই। সেক্ষেত্রে আমাদেরকে টেকনিক্যাল শব্দের প্রয়োজন করতে গেলে আমাদেরকে এই সমস্ত ভাষার কাছে যেতেই হবে। ঠিক সেই জন্যই কথক ওরূপে প্রাবন্ধিক বলছেন রেলের ইঞ্জিন কী করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানি না। তাই এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মনের মধ্যে নেই। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করবার সময় এখনও আসেনি। ইংরেজি চর্চা আমাদেরকে চালিয়ে যেতেই হবে, আমাদের জীবনকে চালিয়ে নিয়ে যেতে গেলে, এটাই এখানে বলছেন।
একমাত্র আরবি ফার্সি শব্দের বেলায় অনায়াসে বলা যেতে পারে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলায় ঢুকবে না, বাংলাতে ঢুকবে না বলেই প্রাবন্ধিকের মনে হয় যে আরবি ফার্সি শব্দ থেকে আর নতুন শব্দ বাংলা ভাষায় ঢুকবে না। পশ্চিমবাংলাতে আরবি ফার্সি চর্চা যাবো করছে, মানে প্রায় বন্ধ, এবং পূর্ব বাংলায়ও এইসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না। এবং শেষ কথা, আরব ইরানের অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হবে বাংলাকে প্রভাবিত করবে তার কোনো সম্ভাবনা নেই। এখানে প্রাবন্ধিক বোঝাতে চাইলেন যে আরবি ফার্সি শব্দের থেকে নতুন শব্দ আর বাংলা ভাষায় ঢোকার সম্ভাবনা খুব কম, কারণ পশ্চিমবাংলাতেও এর ব্যবহারটা প্রায় কমে গেছে এবং পূর্ব বাংলাতেও ব্যবহার নেই বললেই চলে। আর আরব ইরান এই সমস্ত জায়গা আরবি ফার্সি শব্দের উৎসস্থল, সেখানেও ভবিষ্যতে যে নতুন কোনো ঘটনা ঘটবে জ্ঞানবিজ্ঞানী চর্চা, যেইটা থেকে ওই ভাষাগুলো আমাদের শব্দে আনতে হবে, আমাদের ভাষায় আনতে হবে, এনে চর্চা করতে হবে, তার কোনো সম্ভাবনা নেই এবং তরুণ প্রজন্মেরও ওইটার প্রতি কোনো আগ্রহ নেই। কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যেগুলো ঢুকে গিয়েছে সেগুলো কিন্তু গতানুগতিকভাবে জীবনধারায় চলতে থাকবে। দ্বিতীয়ত, কোনো লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করছেন। এখানে প্রসঙ্গতভাবে প্রাবন্ধিক বলছেন যে কিছু ক্ষেত্রে নতুন বিদেশি লেখক তারা এই সমস্ত জিনিস নিয়ে চর্চা করতে গিয়ে আরবি ফার্সি শব্দ কাজে লাগাবার চেষ্টা করছেন। কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়। বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে পুরনো বাংলা নিয়ে পড়তেই হয়, সেই জন্য এই শব্দগুলোকে ব্যবহার করতেই হচ্ছে। তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। অচলিত আরবি ফার্সি শব্দগুলোকে যখন তারা পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করবে সেগুলো তারা জীবন ধারণেও কাজে লাগাবে, এটাই মন্তব্য। এই পরিস্থিতির সামনে জীবমৃত এসব শব্দের একটা নতুন খতেন নিলে ভালো হয়। এখন তোমাদের মনে স্বভাবতভাবেই প্রশ্ন আসতে পারে যে নতুন খতেন নিলে তো ভালো হয়, নতুন খতেন মানে কি? খতেন মানে হলো বিষয়ানুক্রমিক হিসেবের বই, হিসাব বা খতিয়ানের যে পরিবর্তিত রূপ বলা হয় যাকে। ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়, তবুও কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য এবং ফার্সির সৌন্দর্য অভিভূত হলেন বেশি। ভারতীয় আর্য ইরানিগণ তারা কী করলো না, আর্য সাহিত্য এবং ফার্সির সৌন্দর্যে বেশি অভিভূত হয়ে পড়লেন। উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নেই। উর্দু সাহিত্যের মূল সুর কার সঙ্গে বাঁধা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে দেখতে গেলে হিন্দি গদ্যের উপরও বাইরে যে প্রভাব পড়েছে সেটা ফার্সি, আরবি নয়। হিন্দি গদ্যের উপর বাইরে যে প্রভাবটা পড়েছে সেটা ফার্সি শব্দের, আরবি শব্দের নয়। একদা ইরানে যেরকম আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি যে ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ হয়েছিল, ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়েছিল। ঠিক একইভাবে যেভাবে তোমার আর্য ইরানি ভাষা এবং সেমিতি আরবীয় ভাষার সংঘর্ষের ফলে নবীন ফার্সি ভাষা জন্মগ্রহণ করেছিল, সেভাবে আমাদের ভারতবর্ষেও কাশ্মীরি ও উর্দু ভাষার সৃষ্টি হয়েছে। কিন্তু আরবির এই সংঘর্ষের ফার্সির মাধ্যমে ঘটেছিল বলেই, অর্থাৎ এই আরবির এই যে সংঘর্ষ ফার্সির সঙ্গে ঘটেছিল বলে কি হয়েছে না, কিংবা অন্য যে কোনো কারণই হোক, ভারতবর্ষীয় এ তিন ভাষা ফার্সির মতো নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারলো না। কেন পারলো না? কারণ ওই যে আগে কারণ বলেছে, আরবি ওই সংঘর্ষ ফার্সির সঙ্গে ঘটেছিল বলে। উর্দুতে কবি ইকবালি, অর্থাৎ উর্দুর একজন প্রখ্যাত কবি হচ্ছেন ইকবাল। এই ইকবাল এ তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন ও নতুন সৃষ্টির যে চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন, যেটা বলছেন আর কি। এখানে বলতে চাইছেন যে উর্দুকে ফার্সির অনুকরণ, অর্থাৎ উর্দু যে শব্দটা, উর্দু শব্দ বা উর্দু ভাষা ফার্সির অনুকরণে প্রচলিত হয়েছিল, সেখান থেকে মোহাম্মদ ইকবাল বা উর্দু ভাষার একজন প্রখ্যাত কবি ইকবাল তিনি কি করেছিলেন না, এই ফার্সির মোড়কটা থেকে বেরিয়েছে উর্দুকে উর্দুর মতো করে স্বাধীনভাবে চালানোর কথা ভেবেছিলেন বা চেষ্টা করেছিলেন। এবং আমরা আসবো সেই বিখ্যাত লাইন যেটা খুব 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 পরীক্ষায় পড়ে।
খুব বিখ্যাত লাইন, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হলো পদাবলী কীর্তন। এই সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি যে তার পদাবলী কীর্তনের মধ্যেই লুক্কায়িত আছে, সেটাই সাহিত্যিক এখানে বর্ণনা করলেন। এই সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি। এই সাহিত্যটার আগাগোড়ায় একদম প্রকৃত বাঙালির রূপ ধারণ করছে। এই সাহিত্যের শুধু যে মহাভারতে শ্রীকৃষ্ণ বাংলার খাঁটি কানুরূপ ধারণ করেছেন সেটা নয়, কিন্তু মহাভারতের যে শ্রীকৃষ্ণ যে কিনা অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে সঠিক পথে চালিত করেছিল, সেই শ্রীকৃষ্ণই কিনা এই পদাবলী সাহিত্যে একদম বাংলার খাঁটি ঘরের ছেলে কানুর রূপ ধারণ করেছে সেটা নয়। শ্রীমতী রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রীমতী রাধাও যেন একদম খাঁটি বাঙালি মেয়ে, এর সমস্ত বৈশিষ্ট্য সম্পন্ন প্রতিরূপ, তা বলা বাহুল্য। এবং পরবর্তীকালে বলছেন যে ভাটিয়ালির নায়িকা, ভাটিয়ালি গানের যে নায়িকার কথা উল্লেখ করে থাকে, সেই ভাটিয়ালির নায়িকা বাউলের ভক্ত, যারা বাউল গানকে পছন্দ করে, মুর্শিদিয়ার আশিকি, মুর্শিদি যে গান আছে না ভাটিয়ালি মুর্শিদি, সেই মুর্শিদি গানের যে আশিকি তার কথা বলছেন। এবং পদাবলীর শ্রীরাধা একই চরিত্ররূপের একই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছে, একই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছে এখানে, একদম খাঁটি বাঙালির চরিত্রের মতো করে। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, একদম খাঁটি সত্য কথা। তার অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে সে সত্য, শিব এবং সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে, যা বাঙালির চিরন্তন জীবন সত্য, সত্যম শিবম সুন্দরম, তার কথাই বলছেন। এবং তখন কেউ গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তার যে জীবনের যে গতি, জীবনের যে রীতিনীতি, সে প্রচেষ্টায় যদি কেউ বাধা দিতে যায় তার বিরুদ্ধে বাঙালি সর্বদাই প্রতিরোধিত্বের সঙ্গে গর্জে উঠেছে, বিদ্রোহ করেছে, প্রতিবাদ করেছে। এবং তার চেয়েও বড় কথা, যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলতার পরিণতি হতে চেয়েছে তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। যখন কোনো বিদ্রোহ, কোনো উচ্ছৃঙ্খলতা, কোনো স্বাভাবিক নিয়মের বিরোধিতা, তার যখন বিরোধিতা করতে চেয়েছে তখন কি হয়েছে, তখনই বাঙালি বিদ্রোহ করেছে এবং তার প্রতিবাদ জানিয়েছে। এ বাঙালি অর্থাৎ এ বিদ্রোহ বাঙালির হিন্দুর ভিতরেই সীমাবদ্ধ নয়, অর্থাৎ এ বিদ্রোহ যে শুধু বাঙালি হিন্দুদের মধ্যে সীমাবদ্ধতা নয়, কিন্তু বাঙালি মুসলমানও এই কর্মে পরম তৎপর। বাঙালি মুসলমান যারা বাঙালি আছেন তাদের মধ্যেও এই বৈশিষ্ট্য দেখা গিয়েছে। কারণ ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। ধর্ম যদি বদলে যায়, জাতির চরিত্র, জাতির বৈশিষ্ট্য, জাতির জীবন চালনের রীতিনীতি কখনোই বদলায় না। সেটাই সামগ্রিকভাবে এখানে বর্ণনা করতে চাইলেন। সংক্ষেপিত সম্পাদিত এখান থেকে বোঝা যাচ্ছে যে এই রচনাটি কোথা থেকে নেওয়া হয়েছে তা আমরা আলোচনার বহু পূর্বেই বলেছি। যদি কেউ না দেখে থাকো সেই অংশটা একটু স্কিপ করে দেখে নিও। এখানে আমরা শেষ করলাম আমাদের নব সৃষ্টির সামগ্রিক আলোচনা। যারা এখনও কোনো অংশ বুঝতে পারোনি, তোমাদের সেই না বুঝা অংশটা তোমরা একটু স্কিপ করে দেখে নিও। এবং তারপরেও যদি কোনো সমস্যা থাকে কমেন্টে লিখো, আমি অন্য একটি ভিডিওতে তোমাদের সমস্যার সমাধান নিরসন করার চেষ্টা করব। যারা এখনও ভিডিওটিতে লাইক করোনি তোমরা লাইক করে দাও, কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে। এবং এই ভিডিওর শেষে আসা হোমওয়ার্কের প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে লিখে দিয়ে নিজেকে যাচাই করো, দেখো তোমরা কতটা বুঝতে পারলে। ভিডিওটি বন্ধুদের মাধ্যমে শেয়ার করো এবং চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটি বাজিয়ে দাও। আজকের হোমওয়ার্কের প্রশ্নটি হলো, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কী? এর উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। দেখো একবার নিজেকে যাচাই করে যে তোমরা এই চ্যাপ্টারটা কতটা ভালো বুঝে উঠতে পেরেছো। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরও অন্য এক পর্বে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। আর হ্যাঁ, অবশ্যই পড়াশোনাটা সুন্দরভাবে চালিয়ে যাও, সামনেই পরীক্ষা, পড়াশোনাটা সুন্দরভাবে চালিয়ে যাও। ধন্যবাদ।